ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি শ্রী শ্রী লাট্টু মহারাজের পুণ্যস্মৃতি শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় রচিত এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা আজকের আমাদের এই পাঠচক্র পরিচালনা করছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের পদান্নতায়। আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ শেষ মুহূর্তে আমরা বুঝতে পারলাম কোনোভাবে আমাদের পুরনো লিঙ্কটা হ্যাকড হয়ে গেছিল। মহারাজজি সঙ্গে সঙ্গে দ্রুত একবারে বিদ্যুতের গতিতে নতুন লিঙ্ক পাঠালেন এবং আমরাও চেষ্টা করেছি বিদ্যুতের গতিতে আপনাদের কাছে পাঠাতে, এবং আপনারা যে বাজটা ধরে নিয়েছেন এই জন্য অন্তহীন কৃতজ্ঞতা আপনাদের সকলের কাছে। আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব সে অধ্যায়ের নাম হচ্ছে স্বামীজির সঙ্গে ভ্রমণ, স্বামীজির সহিত ভ্রমণ। 1892 খ্রিস্টাব্দের প্রথম ভাগে মঠ আলমবাজারে উঠিয়া যায়। সবার আগে বলা দরকার, অনেকেই কথাটি বলে থাকেন যে আমাদের বরানগর মঠ তৈরি হয়েছিল যেহেতু কয়েকজনের কোথাও থাকার জায়গা ছিল না। অন্যদের কথা জানি না। লাট্টু মহারাজ যে পরবর্তীকালে মঠ তৈরি হয়েছিল কখনো কখনো যে মঠে যে খুব দীর্ঘ সময় থেকেছেন তা কিন্তু নয়। আমরা দেখব যে 1893 থেকে 1897 সালের এই যে ইতিহাস, সেই সময় লাট্টু মহারাজ বাইরে বাইরেই কাটিয়েছেন। তখন একাত্র জায়গা ছিল বলরাম মন্দিরের সাধুদের জন্য একটা বড় ঘর, এখনো যে ঘরটি সবাইকে দেখতে দেওয়া হয় সেই ঘরটি ছিল, সেখানে গিয়ে থাকা যেত, কিন্তু লাট্টু মহারাজ কখনো সেখানে থাকেননি। বেশিরভাগ সময় গঙ্গার ধারে তিনি কাটিয়েছেন, ভিক্ষান্ন গ্রহণ করেছেন, কখনো কখনো ভক্ত বাড়িতে, কখনো বা কেউ নিজের ইচ্ছায় তার উদার চরিত্র দেখে তাকে দিয়েছেন। ভিক্ষান্ন ভাত ডাল তরকারি নয়, ছোলা সেদ্ধ, এরকম অনেক সময়। কখনো কখনো তিনি বসুমতী সাহিত্য মন্দিরে থেকেছেন, এরকম নানা জায়গায় নানা সময় থেকেছেন। থাকাটা যেমন খুশি হোক, ভগবানের উদ্দেশ্যে মন প্রাণ সমস্ত কিছু অর্পণ করে দিয়েছেন। এটি খুব ইম্পর্টেন্ট জিনিস, এটি খুব বোঝার জিনিস, এবং এইটি যদি যত আমরা বুঝতে পারবো তত আমাদের সুবিধে হবে। 1892 সালের প্রথম ভাগে মঠ আলমবাজারে উঠিয়া যায়। আলমবাজার মঠে লাট্টু মহারাজ বিশেষ থাকেন নাই, মধ্যে মধ্যে আসিতেন মাত্র। স্বামী শুদ্ধানন্দ লিখিয়াছেন, যতদূর মনে পড়ে তিনি আলমবাজার মঠে এবং স্বামীজির আগমনের পর বেলুড় মঠ স্থাপন হলে তথায় ছিলেন, তবে মাঝে মাঝে এদিক ওদিক চলেও যেতেন, ঘুরে ফিরে আবার আসতেন। আমাদের কথা আরম্ভ করবার পূর্বে পাঠকগণকে আলমবাজার মঠ বাড়ির ছবিখানি দিতে চাই। আলমবাজার মঠ দেখতে কীরকম এখানে আপনারা বর্ণনায় পড়বেন। আসলে যে সময় গ্রন্থটি লেখা হয়েছে তখন আলমবাজার মঠ আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল, কিন্তু ভগবানের অশেষ কৃপায় আলমবাজার মঠ এখন রামকৃষ্ণ মিশনের আওতায় এসেছে, এবং খুব সম্ভবত বোধহয় আগামী এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ঠিক যেরকমভাবে আলমবাজার মঠ ছিল, তার যে ছবি, তার যে বর্ণনা আমরা পাই, সেই বর্ণনা অনুযায়ী ধরে ধরে বাড়িটির পুনঃসংস্করণ করা হয়েছে। এমনকি বাড়িতে যে অতিরিক্ত জায়গা ছিল সামনের দিকের অংশটা, যেটা পরবর্তীকালে বাড়িটা 3 টুকরে ভাগ হয়ে বিক্রি হয়ে যায়, এই বাড়ির যে সামনের অংশ এবং পেছনের অংশ, এটিও আলমবাজার মঠ এবং রামকৃষ্ণ মিশনের যোগাযোগ জোর করে এটি ক্রয় করা হয়েছে, এবং সেটিকে সংযুক্তকরণের পরে নতুন বাড়িটি খুব সম্ভবত আগামী অক্ষয় তৃতীয়া থেকে আমরা দেখতে পাব। এখানে বলা আছে, মোটা থামওয়ালা বাড়ি, সদর দৌড় দিয়ে ঢুকে ছোট ছোট রক, সামনের উঠান এবং তাহার পশ্চাদে 3 ফোকরে ঠাকুর দোলান। 3 ফোকর মানে হচ্ছে সামনে একটা দরজা আছে, এদিকে একটা, এদিকে একটা। আগেকার দিনের পুরনো দিনের ঘর দেখবেন, তার সামনেগুলো সবসময় এরকম হয়ে থাকে, দুপাশে 2টো জানলা থাকে এবং মাঝখানে একটি দরজা থাকে, 3টি ছেদ দেখার মতো। উঠোনের এক পাশে ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দক্ষিণ ও পূর্ব দিকে 2টি বারান্দা। পূর্ব দিকের বারান্দার পশ্চাতে একটি বড় ঘর, সামনে একটি ছোট ঘর। দক্ষিণ বারান্দায় 3খানি ঘরে যাওয়া যায়।
বাঁদিকের ঘরটি ঠাকুর ঘর, ঠাকুর ঘরের পাশ দিয়ে নিচে নামবার সিঁড়ি, সিঁড়ির পূর্ব দিকের ঘরটিতে মহারাজ থাকত। দক্ষিণে আরেকখানি ঘরে সকলে থাকত। এছাড়া বাড়িটার পশ্চিম দিকে 3খানা ঘর ছিল। তার একটাতে শশী মহারাজ থাকতেন, তার পাশের ঘরটিতে কালী মহারাজ থাকতেন, আর একখানিতে তুলসী মহারাজ থাকতেন। নিচে রান্নাঘরের সম্মুখে একটি গলি, তারপরে বাঁধানো পুকুর। পূর্ব দিকেও আর একটা পুকুর ছিলেন। লাট্টু মহারাজ মঠে আসিয়া দোতলার পূর্ব দিকের বড় ঘরখানি থাকিতেন। শ্রী মহেন্দ্রনাথ দত্ত কথিত। এই অদ্ভুত বাড়ি, আপনারা যারা নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে গিয়েছেন, সেখানে বর্তমানে বেদবিদ্যালয় যেখানে স্থাপিত হয়েছে, সেই বাড়িটির পুরনো একটি বাড়ির সংযোজন। পুরনো বাড়িটি একতলা পাওয়া গেছিল, খানিকটা দোতলার অংশ ছিল। একতলা দোতলা খুব সামান্য সংযোগ করে 1993 সালে বেদবিদ্যালয় স্থাপিত হলো, এবং তারপরে ধীরে ধীরে তার সংযোগ হলো। যে কারণে আপনারা যদি বেদবিদ্যালয়ে যান, পুরনো বাড়ির সঙ্গে নতুন বাড়ির কোনো সংযোগ বুঝে উঠতে পারবেন না, কোনো মিল খুঁজে পাবেন না। চেষ্টা করা হয়েছে পুরনো বাড়ির মতো করে করতে, কিন্তু সেটা হয়নি। পুরনো বাড়ি দেখলে এই বর্ণনাটা বুঝতে পারেন। মোটা মোটা থাম এবং ওই যে ধাপ ধাপ সিঁড়ি, 2টি করে সিঁড়ি, যেটা রোয়াকের মতো ব্যবহার হতো। 2টি সিঁড়ি, সিঁড়ির অংশের বাইরের যেটা অংশ, সেখানে বসে যেরকম আগেকার দিনে রোয়াক ছিল, সেই রোয়াকের ওইখানে বসা ছিল। এবং ওই ওপরের দিকে একদিকে, দুদিকে বারান্দার দুপাশ দিয়ে 2টি ঘর ছিল। তখনকার দিনে দেখুন কত ভাবনা চিন্তা করে ঠাকুর ঘর করা হয়েছে। সর্বসাধারণ ব্যবহার করতে পারে যে লোহার সিঁড়ি, সেই লোহার সিঁড়ি দিয়ে উঠলেই যে সোজা যে ঘরটা, সেটা ছিল ঠাকুর ঘর। বাড়িটা আপনারা কল্পনা করুন, দোতলায় উঠে মাঝখানে একটা হল, এবং তার দুপাশ দিয়ে 2টো বারান্দা, এবং এই দুপাশের বারান্দায় একদিকে একটা বড় ঘর, একটা ছোট ঘর, আর একদিকে 3খানা ঘর। এই 3খানা ঘরের মধ্যে একটিতে থাকতেন শশী মহারাজ, অপরটিতে থাকতেন কালী মহারাজ, এবং অপরটিতে থাকতেন তুলসী মহারাজ, আমি নির্মলানন্দজি। আর ডান দিকের যে ঘর, সেটা সেই বড় ঘরটায়, সেইখানেই সবাই থাকতেন। তখন কিন্তু এইভাবেই মানুষ থাকতো। সাধুদের জীবনযাত্রা অনেক সহজ ছিল, এবং এইভাবেই একত্রিতভাবে থাকতো। অত তো বিছানাপাতির দরকার থাকতো না। তখন ওই রকম পরপর পরপর মাদুর পেতে দেওয়া থাকতো, এক একটি মাদুরে এক একজন থাকতেন, এবং ওইভাবেই ওখানকার যারা অধিবাসী তারাও থাকতেন, এমনকি অতিথিরাও থাকতেন। অনেকে বলে থাকেন, এই একটি চিরন্তন একটি চলে যে অভেদানন্দজি মঠ ছেড়ে চলে গিয়েছিলেন, মঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। এই কথাটা ঠিক ছিল না, কিন্তু অভেদানন্দজিকে চেষ্টা করা হয়েছিল মঠের মধ্যেই রাখা, এবং অভেদানন্দজি জীবনের শেষ দিন অবধি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট, উপাধ্যক্ষ রূপে ছিলেন। তিনি শেষের দিকে স্বাস্থ্যের কারণে মিটিংয়ে আসতে পারেন না। পূজ্যপাদ অভেদানন্দ যখন ফিরে এলেন ভারতবর্ষে, প্রায় 2 দশকের বেশি সময় আমেরিকায় থাকবার পর, 2টো জিনিসে তার ভীষণ অসুবিধা হচ্ছিল। এক হচ্ছে, তার সেই বৈদান্তিক ভাবনা চিন্তা সে শোনার মতো শিক্ষিত সমাজ এখানে ছিল না। আর 2 হচ্ছে, তিনি যে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত, সেটি বেলুর গ্রামের ওই অজপাড়াগায় সেটি পাওয়া যেত না। ইলেকট্রিসিটি নেই, এটা নেই, সেটা নেই, ওটা নেই, এই সমস্ত নেই মধ্যে বেদান্ত সোসাইটি তৈরি করার জন্য পূজ্যপাদ অভেদানন্দজি মহারাজ এলেন কলকাতার এই চিত্তরঞ্জন অ্যাভিনিউর ওইখানটায়। সেইখানেই প্রথম বেদান্ত সোসাইটি তৈরি হলো, যাতে কলকাতার পশ লোকেরা সেখানে আসতে পারে, এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেইটি বদল হতে থাকলো, এবং সেটিকে নিয়ে যাওয়া হলো বর্তমানে যেখানে সেই অংশটি আছে। বর্তমানে হচ্ছে রাজা ওই পুরনো দিনের যে রংমহল থিয়েটার আছে, সরকারিনা থিয়েটারের ঠিক সামনে এই বাড়িটিতে তখন থেকেই থাকা হতো। পূজ্যপাদ আমাদের অভেদানন্দজিও সেই বাড়িতে দীর্ঘদিন থেকেছেন। কি বরানগর মঠ, কি আলমবাজার মঠ, সর্বত্রই চেষ্টা করা হচ্ছে কি করে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য দেওয়া যায় অভেদানন্দজিকে। কারণ কালী বেদান্তি দীর্ঘ সময় ধরে তপস্যা করতেন, তাকে কেউ কখনো কোনো কায়িক পরিশ্রম করতে বড় একটা দেখেননি। সেই কারণে সবসময় তাকে চেষ্টায়, যেহেতু তিনি
এই পড়াশোনা এসবের মধ্যে থাকতেন, তাকে সেইভাবেই রাখার ব্যবস্থা করা হয়েছিল। অত স্থানাভাব, তার মধ্যেও একটা গোটা ঘর ছেড়ে দেওয়া হয়েছিল কালী বেদান্তিকে। এটি হচ্ছে কথা। বলছেন 1891 খ্রিস্টাব্দের পর হইতে 1897 পর্যন্ত লাটু মহারাজ কখন যে কোথায় অবস্থান করিতেন তার কোনো নিশ্চয়তা ছিল না। ওই সময়ের মধ্যে তিনি নানা স্থানে ভ্রমণ করিতেন, কলিকাতার নানা ভক্তের গৃহে যাওয়া আসা করিতেন, মাঝে মাঝে কলিকাতার বাহিরেও নিমন্ত্রণে গিয়াছেন। ঠিকমতো বলিতে গেলে 1891 থেকে 1897 পর্যন্ত তার নিবাস অধিকাংশ সময় গঙ্গা তীর ছিল এবং অল্প কয়েক দিনের জন্য ভক্তগৃহে। এটি হচ্ছে কথা। গঙ্গার তীরে সম্পূর্ণ অনিকেত, যার কোনো ছাতা নেই, যার কোনো ঘর নেই, যার কোনো মাথায় কোনো ছাদ নেই, এই অনিকেত জীবন যাপন করেছেন লাটু মহারাজ। কখনো কখনো এই দাঁড়িয়ে থাকা, বাগবাজারে দাঁড়িয়ে থাকা এই যে গুডস ওয়াগন আছে, সেখানে খড় বিছিয়ে রাখা হতো যখন জিনিসপত্র মেশিনারি আসতো। সেই খড়ের গরম বিছানায় তিনি বসে ধ্যানে মগ্ন হয়ে থাকতেন এবং কখনো কখনো তিনি বুঝতেই পারতেন না ওয়াগন গাড়ি চলতে শুরু করেছে। চলছে চলছে, এগুলো খুব ধীর গতিতে যায়, তো সেই ধীর গতিতে যখন তার ধ্যান ভেঙেছে তখন তিনি দেখছেন যে তিনি আসানসোল ক্রস করে বেরিয়ে গিয়েছেন। আবার তিনি নেমে যেখানে থেমেছে সেখান থেকে আবার ফেরত এসেছেন। এইভাবে বহুবার তার হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়টা গঙ্গার তীরই থেকে গেছে। এমনও ছিল যে কেউ একটু ছোলা দিয়েছেন তাকে, সেই ছোলাটি তিনি ভালো করে ধুয়ে একটা গামছার মধ্যে বেঁধে আর একটা ইঁট দিয়ে চাপা দিয়ে ধ্যানে বসে গিয়েছেন। এবং যখন তার ধ্যান ভেঙেছে, ভাটা থেকে ভাটা সম্পূর্ণ চলে গিয়ে জোয়ার এসেছে এবং প্রায় 1 কোমর জল তিনি যেখানে, সেই তার ছোলাটি রেখেছিলেন। তিনি আবার ধ্যান করা শুরু করলেন অপেক্ষা করার বদলে। আবার ধ্যান করে তারপরে যখন ভাটা পড়ল তখন সেই নির্দিষ্ট জায়গা থেকে ছোলা নিয়ে এসে তারপর তার খাওয়া হতো। বেশিরভাগ তিনি বসুমতী সাহিত্য মন্দিরের বাড়িতেই থাকতেন। বসুমতী সাহিত্য যে প্রেস বাড়ি, সেইখানে সেই প্রেসেরই এক কর্নারে তার বিছানা, তার জায়গা হতো। তাকে কেউ 2-4 আনা পয়সা দিলে তিনি বসুমতী সাহিত্য মন্দিরের কর্মীদের জন্য কচুরি আর হিঙের কচুরি আর তরকারি এনে খাওয়াতেন। তার এই হিঙের কচুরি এবং তরকারি তিনি নিজে কতটা খেতে ভালোবাসতেন জানি না, তিনি অন্যদের খাওয়াতে খুব ভালোবাসতেন। সেই কারণে বেলুড় মঠে প্রত্যেকবার তাঁর জন্মতিথির দিন এই খাবারটি সকালের টিফিনে সকলকে দেওয়া হয়ে থাকে। একেবারে সম্পূর্ণ অনিকেত, আমরা কল্পনা করতে পারি না। যারা ঘর বাড়ি থাকা সত্ত্বেও বেরিয়ে গিয়েছে, সামান্য সুখের আশা করেননি, ঝড় জল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সামান্য এতটুকু ছাদেরও আশা করেননি, তারা আর যাই হোক কোনো অংশে কিছু কম প্রতিভাধর মানুষ নন। কখনো কখনো তিনি এসে থাকতেন, 2টি জায়গায় তিনি যেতেন। 1 নম্বর 1 হচ্ছে, সেটা হচ্ছে বলরামবাবুর বাড়ি, আর 2 হচ্ছে আমাদের রামচন্দ্র দত্তের বাড়িতে, যে বাড়িতে তিনি এসেছিলেন কলকাতায় এবং সেখানে ভৃত্যের কাজ করেছেন, সেই বাড়িটায় তিনি থাকতেন। এবং তার যখন কোনো জিনিসের দরকার হতো, রামচন্দ্রবাবুর স্ত্রীকে তিনি মা বলে ডাকতেন, তার কাছ থেকে তিনি সেইগুলি নিতেন। অন্য কখনো কারুর কাছ থেকে কোনো দিন কোনো কিছু নেননি। ইচ্ছা হলো তো 2-10 দিন মঠেও থাকিতেন। কখনো তিনি বাগবাজারে খোরো কেদারের বাড়ি, খড়ের ব্যবসা করতেন, নাম ছিল কেদারনাথ, এবং যেহেতু খড়ের ব্যবসা করতেন তাই পরিচিত নাম ছিল খোরো কেদার। এই খোরো কেদারের অসামান্য একটি অবদান আছে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ জীবনে, আমাদের এই আধ্যাত্মিক আন্দোলনে। শরৎ মহারাজ মাকে নানা জায়গায় নিয়ে গিয়ে রেখে রেখে একটা সময় বুঝেছিলেন মায়ের যদি পার্মানেন্ট কোনো থাকার জায়গা না হয় তাহলে মাকে কলকাতায় এনে রাখাটা খুব কঠিন। সেই সময় খোরো কেদার কিছু জায়গা দিয়েছিল আর মহারাজের কাছে কিছু টাকা ছিল এবং বাজার থেকে চড়া সুদে তিনি কিছু টাকা ধার করেছিলেন, এবং তাই দিয়ে এই মায়ের বাড়ি, এখন যেটা আপনারা কলকাতার মায়ের বাড়ি দেখেন, এই বাড়িটি তৈরি হয়। শারদানন্দজির কাছে যথেষ্ট টাকা ছিল না, সেই কারণে মায়ের বাড়ির একটি ইট আর আরেকটি ইট
একে অপরের সঙ্গে মাটি দিয়ে জোড়া আছে, অন্য কোনো কিছু দিয়ে জোড়া করা সম্ভব হয়নি। ওই বাড়িটি মায়ের জন্য তৈরি করা হয় এবং খোরকেদারের জীবন অনবদ্য। মা কত জায়গায় থেকেছেন, হলুদ গুদামওয়ালা বাড়ি, লালমণি নীলমণির বাড়ি, বাগবাজারের এই বাড়িগুলো এখনো অক্ষত আছে। যদিও হলুদ গুদামওয়ালা বাড়িটি নিয়ে আমরা দেখেছি সেই বাড়িটি। পরের বছর যখন গেলাম কলকাতা ট্যুরে ট্রেনিং সেন্টারের সাথে, তখন গিয়ে দেখলাম সেই বাড়ি ভেঙে মাল্টি স্টোরির তৈরি হচ্ছে। আমাদের গঙ্গার ধারের একটি বাড়ি। ওই বাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে, বাড়িটির ঠিক সামনের যে বাড়িটা, সেই বাড়িতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মায়ের নিত্য সেবা ছিল। শ্রীরামকৃষ্ণদেব এসছিলেন সেই সেবা আছে জগন্নাথ বিগ্রহ দেখার জন্য। সেই কারণে সেই বাড়িতে আমরা গিয়েছিলাম। তার ঠিক উল্টো দিকের বাড়িটা ছিল হলুদ গুদামওয়ালা বাড়ি, যেখানে মা থাকতেন। মা কত কষ্ট করে বিভিন্ন জায়গায় ছিলেন, এবং এই খোরকেদারের দেওয়া জমিতেই এই মায়ের বাড়িটি, এখন যেটি আপনারা দেখছেন, সেই বাড়িটি প্রস্তুত হয়। তাই খোরকেদারের বাড়িতে তিনি যেতেন, গিরিশবাবুর বাড়িতে অথবা বলরামবাবুর বাড়িতে, কখনো বা সিমলায় রামবাবুর বাড়িতে, কিংবা দক্ষিণের দর্জিপাড়ায় হরমোহন মিত্রের বাড়িতে তিনি যেতেন। কখনো কখনো পটলডাঙ্গায় খগেন চাটুর্যের বাড়িতে যেতেন, স্বামী বোধানন্দজি তার বাড়িতে তিনি যেতেন। মাঝে মাঝে শ্রীযুক্ত নবগোপাল ঘোষ মহাশয়ের সঙ্গে দেখা করতেন। আইরিটলায় তিনি উপেন মুখুজ্জের বাড়ি মাঝে মাঝে অন্নাদি গ্রহণ করিতেন, এবং কখনো কখনো বিডন স্ট্রিটে বসুমতী প্রেসে থাকতেন। ওই সময় ঠিক ধারাবাহিক ইতিহাস দেওয়া সম্ভব নয়। কোনো কোনো বৎসরে মাত্র একদিনের ঘটনায় আমরা জানিতে পারিয়েছি, অন্য 364 দিন কোথায় ছিলেন জানতে পারি নাই। যেটুকু সংগ্রহ করিতে পারিয়েছি তাহাই দিলাম। 1892 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে শিবরাত্রির দিন তিনি যে আলমবাজার মঠে শিব পুজো করেছিলেন, সে কথা আমরা লাটু মহারাজের মুখে শুনেছি। তারপরের দিন জনৈক ভক্তকে তিনি বলেছেন, দেখেছ লাটু কেমন শিবরাত্রি করছে। 1892 খ্রিস্টাব্দে অভেদানন্দজি যখন থ্রেডওয়ার্ম এক ধরনের কৃমি কীট, সুতোর মতো হয়, সুতাকৃমি বলা হয়, এই পীড়ায় অসুস্থ হয়ে পড়েন, তখন লাটু মহারাজ তার সেবাও শুশ্রূষা করেছিলেন। স্বামী অভেদানন্দ লিখিয়াছেন, লাটু মহারাজের গুরু ভ্রাতৃগণের প্রতি ভালোবাসাও ছিল অত্যাদ্ভুত। আলমবাজার মঠে যখন আমার অসুখ হয়, তখন লাটু মহারাজ আমার যথেষ্ট সেবা করেছিলেন। সেই সময় ডাক্তারগণ বলিয়াছিলেন, এই পীড়ার বীজ অন্য কাহারও দেহ স্পর্শ করিলে তাহারও এই পীড়া হইবার সম্ভাবনা আছে। তত্রাচ তিনি প্রত্যহ শরৎ মহারাজের সহিত আমার ক্ষতস্থান ধুইয়া দিতেন। এইটা লাট্টু মহারাজের তো, শরৎ মহারাজের তো ছিলই, লাট্টু মহারাজও খুব সেবা করেছেন। ওইকালে লাটু মহারাজ প্রত্যহ সকালে আলমবাজার মঠে যাইতেন এবং সন্ধ্যার পর বাহির হইয়া অন্য স্থানে তপস্যা করিতেন। এই কথাগুলি আমরা তুলসী মহারাজের কাছে শুনেছি। 1893 খ্রিস্টাব্দে প্রথম দিকে তিনি মঠে আসিতেন। স্বামী শুদ্ধানন্দ বলেন, তখন মঠে অভেদানন্দ স্বামীকৃত শ্রীরামকৃষ্ণ স্তোত্রটি সন্ধ্যারতির পরে পাঠ হতো। সেখানে এক জায়গায় আছে, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ। তিনি এই শ্লোকটিতে এই যে ঈশাবতারম, এই পদটি শুনে মনে মনে বিরক্ত হয়ে শরৎ মহারাজকে বললেন, এ শরৎ, তোমরা এর মধ্যেই তাকে অর্থাৎ ঠাকুরকে ভুলে গেছো, ঈশাকে পুজো করছো, তোমরা সব কি হলে ইত্যাদি। স্বামী অভেদানন্দজি এই ঘটনাটি উল্লেখ করিয়া লিখিয়াছেন, এই শ্লোকটি শুনিয়া লাট্টু মহারাজ অত্যন্ত দুঃখিত হইয়াছিলেন। আমাকে সম্মুখে দেখিয়া বলিলেন, তুই শেষে ঠাকুরকে যীশুখ্রিস্টের অবতার করে দিলি। তখন তাকে শ্লোকের যথার্থ ভাব বুঝাইয়া দেওয়ায় তিনি আমার প্রশংসা করিতে লাগিলেন, এবং যাহাতে লোকের মধ্যে ইহা বিশেষভাবে প্রচারিত হয় তার জন্য উত্তরকালে চেষ্টাও করেছিলেন। শ্লোকটা হলো এই, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম, মালিন্যরহিত সেই নিত্য বস্তু, অনন্তরূপ যার ইতি করে পাওয়া যায় না, ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ, সেই অনন্ত তার বিশাল অনন্ত রূপকে রেখে
তিনি একটি রূপও পরিগ্রহ করেছেন। কেন? ভক্তদের কৃপা করবেন বলে, ভক্তানুকম্পা, ভক্তদের কৃপা করবেন বলে, ভক্তদের প্রতি অনুকম্পায় তিনি শরীর ধারণ করলেন। ঈশাবতারম, সেই ঈশ্বর স্বরূপ, ঈশ্বরের অবতার। ঈশাবতারম পরমেশবিদ্যম, সেই পরমেশ স্বরূপ। পরমেশ কথাটার অর্থ হচ্ছে এমন এক ধরনের আনন্দ, যে আনন্দ, পরম শব্দের হচ্ছে সুপ্রিম, পরম ঈশ মানে হচ্ছে সেই সমস্ত কিছুর যিনি অধিকর্তা, সেই তারকে বলছেন। তং রামকৃষ্ণম শিরসা নমামি, সেই শ্রীরামকৃষ্ণ স্বরূপকে আমি বারবার বারবার প্রণাম জানাই। কি অপূর্ব এই ভাবনা চিন্তা! তাই বলছেন নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম। এই ঈশাবতারম শব্দটা শুনে লাট্টু মহারাজের মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণকে বোধহয় ভগবান যিশু মসিহ, ঈশা মসির অবতার হিসেবে রাখা হয়েছে। তাই তিনি বলছিলেন, শেষকালে তোরা তাকে ভুলে গেলি। কিন্তু যখন তাকে বোঝানো হলো এইটি হচ্ছে এই মন্ত্রটির অর্থ, তখন তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন এবং এই মন্ত্রটি যাতে বারবার প্রচারিত হয় তার চেষ্টা করতে থাকলেন। এবৎসরের আরেকটি ঘটনা জানিতে পারিয়াছি। একদিন জনৈক ভক্ত কোনো উৎসব উপলক্ষে লাট্টু মহারাজকে নিমন্ত্রণ করিবার জন্য শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের দত্তের সহিত বাগবাজারে খোড়ো কেদারনাথ দাসের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন লাট্টু মহারাজ একখানি চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। নিবারণবাবু লাট্টু মহারাজকে ডাকিতে থাকেন, কিন্তু তাহার সাড়া না পাওয়ায় প্রায় 1 ঘণ্টা কাল তাহাকে অপেক্ষা করিতে হইয়াছিল। ধ্যান বাগিলে তাহাকে নিমন্ত্রণের কথা জানান। লাট্টু মহারাজ তাহা শুনিয়া বললেন, এখানে কেন? আলমবাজারে যাও, সেখানে সাধুদের সব নিমন্ত্রণ করে এসো। শশী ভাই গেলে ঠাকুরের যাওয়া হবে, জানবে। ঠাকুরের ভক্ত শ্রী নিবারণচন্দ্র দত্তের মুখ হতে শুনেছি। দেখুন, শুধু গুরু ভাই নয়, গুরু ভাইদের একে অপরের প্রতি কি প্রবল শ্রদ্ধা ছিল, কি প্রবল ভালোবাসা ছিল। শ্রীরামকৃষ্ণের সেবক ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। সবাই আমরা শ্রীরামকৃষ্ণের সেবক, কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দের সেবার ভাবটা ছিল, তার ধ্যান মন্ত্র লিখতে গিয়ে বলা হয়েছে হনুমন্ত ভাব ভাবিতম। তিনি যেন সেই হনুমানের ভাব, দাস্য ভাবের পরাকাষ্ঠা ছিলেন। হনুমান যেমন রাম নাম ভিন্ন আর কোনো কিছু বুঝতেন না, আমাদের শশী মহারাজও তেমনি শ্রীরামকৃষ্ণ নাম ভিন্ন আর অন্য কোনো কিছু তিনি বুঝতেন না। তাই এবং তিনি যেভাবে একাত্ম হয়ে আত্মবৎ সেবা করতেন, তাই দেখে শশী মহারাজ লাট্টু মহারাজ বলেছিলেন, আলমবাজার মঠে যাও, সেখানে গিয়ে সাধুদের নিমন্ত্রণ করো। এবং আমন্ত্রিত সাধুদের মধ্যে যদি পূজনীয় শশী মহারাজ যান, তাহলে নিশ্চিত করে জানবেন ঠাকুরেরই সেখানে যাওয়া হলো। ওই বৎসর আষাঢ় মাসে পুনরায় শ্রীশ্রীমা বেলুড়ের নীলাম্বর বাবুর ভাড়াটে বাড়িতে আসেন। সেখানে লাট্টু মহারাজ গিয়াছিলেন। পরবর্তীকালে তিনি আমাদের বলেছিলেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোকশিক্ষার জন্য তিনি এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারুকোচো হবার জো নাই, জানো? আমরা যখন প্রথম যাই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে, বাগান বাড়িতে, সালটা বোধ হয় 1989 সাল, সেই বছর নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি রামকৃষ্ণ মিশন পেল। আমি যখন গিয়েছি আমার এখনও মনে আছে, সে ভাঙাচোরা বাড়িটি তখন সংস্কার হচ্ছে। বেদবিদ্যালয় তখনও তো অনেক দূরের কথা, বেদবিদ্যালয় তৈরি হয়নি, কিন্তু নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি তৈরি হচ্ছে। আরেকটা জিনিস খুব পরিষ্কার করে মনে আছে, সেটা হচ্ছে মা যে গঙ্গার ঘাটে শ্রীরামকৃষ্ণের দর্শন করেছিলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হিসেবে সেটাকে রেস্টোর করার জন্য প্রত্যেকটি সিঁড়ির ওপরের যে ইঁটগুলো, সেগুলো তুলে রেখেছিলেন। সেগুলোকে ভালো করে ট্রিটমেন্ট করে তুলে বেঁধে রাখা ছিল। আমার এখনও মনে আছে, গৌর মহারাজ তখন তিনি ব্রহ্মচারী, তিনি ওই কাজটি দেখাশোনা করতেন। তিনি এবং অপর একটি বাচ্চা ছেলে দুজনে ওই ইঁটগুলোকে পাঁজাকে পরপর দাঁড় করিয়ে সেটাকে উইকেট বানিয়ে, ক্রিকেটের উইকেট বানিয়ে ওখানে ক্রিকেট খেলছেন। আমি যখন প্রথমবার নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে যাই,
তখনও পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশ্যে লীলাম্বর মুখার্জির বাগানবাড়ি খুলে দেওয়া হয়নি। খুব সামান্য কয়েকজন যেতে পারতেন। আমাকে পূজ্যপাদ স্বামী আমাদের প্রমেয়ানন্দজি মহারাজ আমাকে পাঠিয়েছিলেন এবং সেখানে আমি মহারাজের সঙ্গে যাই। এখন যেরকম আপনারা দেখেন ছাদে উঠে ছাদ দিয়েই ঢোকেন, তখনই ঢোকার ব্যবস্থাটা ছিল না। আর আরেকটা খুব সুন্দর জিনিস ছিল, যেটা এখন বেশি আধুনিক করতে গিয়ে তার যে এসেন্সটা সেটা হারিয়ে গেছে। কাঁচ দিয়ে ঘেরা একটা ছোট্ট বারান্দা, যে ঘর বারান্দাটায় সিস্টার নিবেদিতার আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল। তখনও বাড়িটার সেই অরিজিনাল ভাবটি ছিল। এখন তো ওখানে অনেক কিছু অদল বদল করা হয়েছে। আর যেটা ছিল না এখন যেটা আছে সেটা হচ্ছে ওই পঞ্চতপার স্থানটা। মহারাজ বলেছিলেন, দেখো এই ছাদের কোনো একটা জায়গায় হবে, মাঝখানেই কিনা আমার জানি না, আমার এখনো খুব পরিষ্কার করে মনে আছে। মহাবীর মহারাজ আমাকে নিয়ে গেলেন এবং ওই ঘর থেকে ছাদেতে নামালেন। নামিয়ে বললেন, এই জায়গায় মাথা টেকিয়ে প্রণাম করো। এই ছাদের ওপর শ্রী শ্রী মা মাটি ফেলে, একবারে ছাদের ওপর মাটি ফেলে, আর তাতে মাঝখানে বসে আসন করে বসে চারদিকে 4টে ঘুঁটের আগুন জ্বালানো হলো এবং মাথার ওপর যে সূর্য সেটা হচ্ছে 5 নম্বর আগুন। এই 5টি আগুন নিয়ে তিনি পঞ্চতপা হয়েছিলেন। মা এবং যোগিন মা তারা দুজনেই এই তপস্যা করেছিলেন। ঠাকুরের বিরহে তীব্র কষ্ট যখন তিনি পাচ্ছেন, সেই কষ্ট দূরীকরণের জন্য, সেই কষ্ট অপনোদনের জন্য শ্রী শ্রী মা ওই তপস্যাটি করেছিলেন। এবং বলা হয় শ্রী শ্রী মায়ের পরবর্তী গায়ের রং ভূতের মতো কালো হয়ে যায়। আসলে ওই আগুনের মধ্যে বসে থেকে থেকে মায়ের ওপরের চামড়ার যে ওপরের অংশটা, নুন ছালটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। গরমকালে, খুব সম্ভবত জ্যৈষ্ঠী মাসে মা এই তপস্যাটি করছেন। সেইখানে তিনি বলছেন, দেখো নীলাম্বর বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোকশিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারো কিছু হবার জো নেই, জানবে? এটা হচ্ছে কথা। কোনো কিছু করার জন্য তপস্যার প্রয়োজন আছে। আমরা সস্তা জনপ্রিয়তার মোহে ভুলে যাই। কোনো জিনিস সত্যি সত্যি জনপ্রিয় হতে গেলে আপনাকে নিরন্তর সেই আদর্শের প্রতি একনিষ্ঠ হতে হয়। তার জন্য প্রয়োজনীয় যে পরিশ্রম প্রয়োজন হচ্ছে সেটাকে দিতে হয়। আর চরিত্রের গভীরতা দরকার। যদি চরিত্রের গভীরতা না থাকে তাহলে কিন্তু কিছু হয় না। আমরা দেখছিলাম কারুর বিদায় সংবর্ধনার ছবি দেখছিলাম এবং দেখছিলাম যে উচ্ছ্বাস, লাফালাফি, হই হই দেখছিলাম। আমি সেখানে থেকেছি, তার সঙ্গেও জানি তার যে কাণ্ড, পড়ানো নিয়ে যে কী কাণ্ড সেটা আমার বারবার মনে পড়ে। মাত্র 25 নম্বর না 10 নম্বরের প্রশ্নপত্র হবে, সেই নিয়ে যে তার কি তর্ক বিতর্ক সব দেখেছি, নিজের কানে শুনেছি। আবার কালকেও বিদায় সংবর্ধনা দেখলাম, দেখে খানিকটা অবাকই লাগছিল। এই সময় শ্রী শ্রী মায়ের নিকট হতে লাট্টু মহারাজ স্বামী বিবেকানন্দের বিদেশ গমনের কথা জানতে পারেন। পরবর্তীকালে তিনি বলিয়াছিলেন, हमने তো মায়ের মুখে শুনে জানতে পারি যে লরেন ভাই ওদেশে অর্থাৎ আমেরিকায় গেছে। লরেন ভাইয়ের খবর শুনবার জন্য আমার মন কেমন করত। ঠাকুরের দেহ যাওয়ার পর সকলেই বলতে লাগলো, ঠাকুর কি পাগলাপানা করে গেলেন। বাকি হামনে সে কথা মানতে চাইতুম না, সকলকেই বলে দিতুম তিনি অর্থাৎ ঠাকুর যখন বলেছেন তখন একদিন না একদিন লরেন ভাই আমাদের সবাইকে উঁচিয়ে যাবে, তখন দেখবে। তিনি বলতেন ওর দ্বারা বড় বড় কাজ হবে, আর তোমরা কি না তার কথায় সংশয় আনছো? তার কথা কি কখনো মিথ্যা হতে পারে? শেষে যখন স্বামীজি কর্মটি ওদেশে প্রকাশ পেল তখন আমার যে কি আনন্দ হলো কি বলবো। সে সময়ের একটি কথা আমি গিরিশবাবুর মুখে আমরা শুনেছি। লাটু এখানে এসে মাঝে মাঝে ঠিক বালকের মতো উদ্গ্রীব হয়ে স্বামীজির জয়যাত্রার কথা শুনত। আমি যখন তাকে জানালাম যে স্বামীজির বক্তৃতা সকলের চেয়ে ভালো হয়েছে, তখন লাটু ঠিক বালকের মতো হেসে বলেছিল, হবে না? ঠাকুর বলতেন লরেনের 18টা শক্তি আছে, সেসব শক্তি যাবে কোথায়? ওতে হবেই হবে, তার কথা কি মিথ্যা হতে পারে? একদিন এমনই উচ্ছ্বসিত হয়ে উঠল যে আমায় বললে, ওকে লিখে দিন, কোনো ভয় নেই,
ঠাকুর তোমায় রক্ষা করছে। আর একজনকে তিনি বলিয়াছিলেন, দেখলি ঠাকুর যাকে বড় করেছেন সে কি কখনো চাপা থাকতে পারে? এই কথা জনৈক গুরু ভাইয়ের মুখে শ্রুত। স্বামীজিকে নিয়ে ঠাকুরের এত ভাব, এত উচ্ছ্বাস, এবং পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে স্বামী বিবেকানন্দ যখন গ্রামে গ্রামে, প্রান্তরে প্রান্তরে, নগরে নগরে ঘুরে বেড়াচ্ছেন, একটি সংঘ পরিচালিত করবেন, একটি সংঘ স্থাপন করেছেন সেটিকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা চালা যাচ্ছেন। অনেকেই তখন ভেবেছিলেন যে আর অন্যান্য ধর্মমত যেরকম মুখ থুবড়ে পড়ে যায়, ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের এই ভাবনা চিন্তার আলোকে এই যারা ঘর বাড়ি ছেড়ে এসছেন তাদের অবস্থাও, তারাও সেই রকম মুখ থুবড়ে পড়বে, এইটি তারা ভেবেছিলেন, এটি তারা আশা করেছিলেন। কিন্তু আদতে কিন্তু তা হয়নি। শ্রীরামকৃষ্ণের আদেশ তা কি কখনো মিথ্যা হতে পারে? আমরা একটা গ্রন্থ প্রকাশ করেছিলাম, নরেন শিক্ষে দিবে। মূলত সেই গ্রন্থটির উদ্দেশ্য ছিল, এই পার্লস অফ উইজডম বলে ইংরেজিতে একটি বই আছে, তারই মতো একটি বাংলায় বই করা। পার্লস অফ উইজডম এক একটা ভাবকে কেন্দ্র করে নেওয়া। ভ্যালু সম্পর্কে স্বামীজি কোথায় বলেছিলেন, প্রথম খণ্ড থেকে নবম খণ্ড অবধি বিভিন্ন জায়গা থেকে একটা জায়গায় একত্রিত করা, এটা একটা ভাব। কিন্তু অনেক সময় স্বামীজি পত্রাবলিতে কি বলেছিলেন, কর্মযোগে কি বলেছিলেন, এগুলোকে আমরা একত্রিত করতে পারি না। তাই নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ এই একটি গ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সেটি হচ্ছে এই নরেন শিক্ষে দিবে। আমরা যেটি প্রকাশ করতে পেরেছিলাম সেটা হচ্ছে স্বামীজির চিঠি থেকে, পত্রাবলী থেকে নির্বাচিত অংশ তুলে দেওয়া। আমরা শেষ করে উঠতে পারছিলাম না। যত স্বামীজি পড়া হচ্ছে প্রত্যেক দিন দুজন মিলে সংকলনের কাজ করছিলেন। যারা দুজন মিলে সংকলনের কাজ করছেন তারা রোজই নিত্য নতুন জিনিস দেখতেন। ঠিক করে দেওয়া হয়েছিল, এই 10টা চিঠি আপনি দেখবেন, এই 10টা চিঠি আপনি দেখবেন। এই 10টা 20টা চিঠি নিয়ে চর্চা চলছে। তারপর হয়ে গেলে যখন 10টা চিঠি থেকে এই সমস্ত দরকারি বাণীগুলো আসে তখন ইন্টারচেঞ্জ করা হতো। আপনি 10টা চিঠি দেখুন, ইনি 10টা চিঠি দেখুন। দেখা যেত প্রত্যেকেই নতুন নতুন কথা স্বামীজি চিঠিতেই লেখা, যেগুলো আমরা খুঁজে পাইনি, সেই সব কথাগুলিকে একত্রিত করা হয়েছিল। আমাদের কর্মযোগেরও কাজটা প্রায় শেষ হয়ে গেছিল, আর স্বামী শিষ্য সংবাদও কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু এগুলো আর কখনো প্রকাশিত হয়নি, যে কোনো কারণেই হয়নি। স্বামীজির ইচ্ছে হয়নি হয়তো, স্বামীজির ইচ্ছে হলে অবশ্যই হবে। ঠাকুর যাকে বড় করে গিয়েছেন তাকে কেউ কখনো রাখতে পারবে না, এইটা হচ্ছে কথা। বলছেন, দেখলি ঠাকুর যাকে বড় করেছেন সে কি কখনো চাপা থাকতে পারে? শ্রীরামকৃষ্ণ যার হাত স্পর্শ করেছে সে কি কখনো হতে পারে? ঠাকুরের নিজের কথায় যে ছোট ছেলে বাপের হাত ধরে থাকলে হাল পথে বাপের হাত থেকে পড়ে যায়, কিন্তু যার হাতটি বাবা ধরে থাকেন তার আর কোনো ভয় নেই। সে নিশ্চিন্তে নির্ভয়ে যেমন খুশি সে চলে যেতে পারে, কারণ সে জানে তার বাবা তার হাতটা ধরে আছে। ভগবানের দিকে হাতটা এমনি করে বাড়িয়ে দিতে হবে আমাদের, তিনি যেন আমাদের হাতটা ধরে থাকেন। তিনি যখন এই হাতটা ধরে থাকবেন তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। উক্ত স্থানে লাট্টু মহারাজ কয়েকদিনের জন্য হরমোহনবাবুর বাড়িতে ছিলেন। সেখানে দুপুরে থাকতেন না, প্রায় কিছু ছোলা চিড়ে ইত্যাদি নিয়ে গৃহে বাহির হইয়া যাইতেন। ইহা হরমোহনবাবুর কাছে শুনিয়াছি। পরবর্তীকালে লাট্টু মহারাজ যখন কাশীতে চলে যান, কাশী সেবাশ্রমে, এবং তার শরীরটি তিনি ওইখানেই ত্যাগ করবেন বলে ঠিক করেন, তখন তিনি কিন্তু কাশীতে সেবাশ্রমে থাকেননি। সেবাশ্রম থেকে অনতি দূরে একটি গলি, পাড়েদের গলি, সেইখানে তিনি একটি ঘর ভাড়া করে নিয়েছিলেন এবং তার মহাপ্রয়াণও সেই ঘরেতেই হয়েছিল। কোনোভাবেই তাকে আশ্রমে নিয়ে আসা যায়নি। তিনি মনে করতেন আশ্রমে থাকবো না, আশ্রমের যে শৃঙ্খলা সেসব মানব না, অথচ আশ্রম থেকে সব রকমের সেবা নেব, এইটি তিনি কখনোই উপযুক্ত বলে মনে করেননি। উক্ত সনে অতঃপর আমরা শুনিয়াছি যে 1891 খ্রিস্টাব্দী শেষ ভাগ থেকে 1894 পর্যন্ত লাট্টু মহারাজ কেদারচন্দ্র ঘোষ, খোড়ো কেদার বাড়িতে রাত্রে পাই আহার করতেন। দিনের বেলা তিনি অযাচিত ভিক্ষালব্ধ পয়সা লইয়া
ছানা ভাজা, চানা ভাজা, ছোলা ভাজা ইত্যাদি খাইয়া দিন কাটাইতেন। কোনো কোনো দিন রামবাবুর বাড়িতে দুপুরবেলা আহার করিতেন। সেই সময় তিনি মায়ের অর্থাৎ রামবাবুর স্ত্রীর নিকট হইতে গেরুয়া বস্ত্র ইত্যাদি লইয়া আসিতেন। কম্বলাদির প্রয়োজন হলেও কখনো কখনো গিরিশবাবুর নিকট চাইয়া নিতেন। রামবাবুর নিকট হইতে একবার মাত্র তিনি একখানি কম্বল চাইয়াছিলেন শুনিয়াছি। সেই সময় মাঝে মাঝে ভক্ত নবগোপাল ঘোষ মহাশয়ের গৃহে উপস্থিত হইলে তিনি তাহাকে নানাবিধ সুস্বাদু ব্যঞ্জন রান্না করে খাইয়েছিলেন। শুনেছি একবার মনমোহনবাবু তাহাকে তার নিজের বাটিতে নিয়ে গিয়ে ভূরিভোজন করাইয়াছিলেন। সবাই চাইতেন লাট্টু মহারাজের মতো উচ্চকোটি সন্ন্যাসীদের ডেকে নিয়ে গিয়ে খাওয়াতে। এটা আমাদের পোড়া দেশে নেই, কিন্তু একটা জিনিস খুব প্রশংসার সাগরের, ওখানে প্রত্যেকটা বাড়ির বাইরে এমন করে সুন্দর করে তৈরি করা হয়। অনেক বাড়িতেই দেখেছি। আর পরে জিজ্ঞেস করেছিলাম, আমাদের ওখানে কর্মী আছে এখনো, সোমনাথ খাঁড়া বলে, যে তোমাদের বাড়ির বাইরেটা এরকম করা হয় কেন? বলেছিল কোনো ভিখারি বা কোনো বৈরাগী যদি এই পথ দিয়ে যায়, সে যদি খাবার চায় তাকে খেতে দেওয়ার জন্য, তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে না, তাকে খেতে দেওয়ার জন্য ওই করা হয়েছিল। বাড়ির দুপাশে দুটো যেন একটা ওই সিমেন্টের একটা চাঙড় বিছিয়ে দেয়া হতো, তার উপর বসতেন। আমি পশ্চিম ভারতে দেখেছি, পুনে, নাগপুর, এইসব জায়গায়, গুজরাটের সব জায়গাতেই দেখেছি সবার বাড়িতেই অগ্রভাগ রান্না করে অগ্রভাগ একটি বাতিতে তুলে রাখা হতো। ওই অঞ্চলে যে সমস্ত ভিখারি ভিক্ষুক তারা যাতায়াত করতেন, তাদের জন্য প্রতি পরিবারে অগ্রভাগ তুলে রাখা থাকতো। সেদিন যদি কোনো সন্ন্যাসী তারা নাও দেখতে পেতেন, তাহলে সেই অগ্রভাগ গুরুকে খাইয়ে দিতেন। তথাপি এই ভাগটি তারা নিজে খেতেন না। সাধু সমাজের প্রতি মানুষের ভালোবাসা এবং সাধু সমাজেরও নগরবাসীর প্রতি ভালোবাসা, এই দুই ভালোবাসার মেলবন্ধন এই রামকৃষ্ণ ভাবধারার একটি মূল সুর। যত দিন যাবে এই ভাবধারা যত প্রকটিত হবে, তত এই সুরটি আমাদের কাছে সহজ সরল এবং আত্মীকরণের যোগ্য হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।